ভাবুন তো, আপনার জন্ম হয়েছে এক অনুর্বর বরফে আচ্ছাদিত তৃণভূমিতে, যেখানে জীবন মানেই সংগ্রামের আরেক নাম। বয়স যখন মাত্র 9, তখন শত্রুর কুটচালে আপনার পিতা বিষ প্রয়োগে প্রাণ হারান। এর পরপরই গোত্র আপনাকে এবং আপনার পরিবারকে নির্বাসিত করে, যেন আপনাদের আর কোনো অস্তিত্বই স্বীকার করতে চায় না। সেদিন থেকে প্রতিটি দিন পরিহত হয় বেঁচে থাকার এক কঠিন পরীক্ষায়। খাদ্যের উৎস সীমিত, কখনো হাতে পাওয়া যায় এক টুকরো শুকনো মাংস, কখনো বুনো ফলমূল, আর কখনো দিনের পর দিন একটুখানি খাবারও জোটে না। রাতের আধারে হাড় কাঁপানো শীত আর দূরে ভেসে আসা নেকড়ের হুক্কা হওয়ার শব্দ আপনাকে মনে করিয়ে দেয় প্রকৃতি এখানে শুধু কঠোর নয়, ভয়ঙ্করও। আর দিনের আলো মনে করিয়ে দেয় নতুন শিকার, নতুন বিপদ এবং টিকে থাকার নতুন সংগ্রাম। শৈশবকাল থেকে কি কখনো মনে করতে পারেন একদিন আপনি হয়ে উঠবেন এমন এক সাম্রাজ্যের শাসক, যার বিস্তৃতি আধুনিক বিশ্বের প্রায় 1/4 জুড়ে? তিনি মহাসভ্যতার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর, প্রভাবশালী এবং বিতর্কিত শাসক ছিলেন। তার নাম ছিল চেঙ্গিস খান। তার নাম উচ্চারিত হলে মনে ভেসে ওঠে ধ্বংসযজ্ঞ, রক্তক্ষেত্রে তলোয়ার ঝলক, দাউ দাউ করে জ্বলতে থাকা নগরী আর রক্তে রাঙানো অসীম তৃণভূমি। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর তেমনই রয়েছে সুসংগঠিত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার অমূল্য দৃষ্টান্ত। তার কৌশল, নীতি এবং শাসন ব্যবস্থা ইতিহাসে শুধু একটি সাম্রাজ্যের নয়, সমগ্র মানব সভ্যতার গতিপথ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 8 শতাব্দী আগে মঙ্গোলিয়ার বিচ্ছিন্ন তৃণভূমি আর খেন্তি পর্বতমালার কোল ঘেঁষে জন্ম নেন এক শিশু, যার নাম রাখা হয়েছিল তেমুজিন। ইতিহাসের পৃষ্ঠায় এই নামটি পরবর্তীতে রূপ নেবে ভয়ঙ্কর এক কিংবদন্তিতে। কথিত আছে, জন্মের মুহূর্তে তার ছোট্ট মুষ্টিতে রক্তের জমাট খণ্ড ধরা ছিল। মঙ্গল কুসংস্কারে এটিকে ভবিষ্যৎ এক অদম্য যোদ্ধা এবং বিশ্ব বিজেতার পূর্বাভাস হিসেবে দেখা হতো, যেন প্রকৃতি ঘোষণা করে দিয়েছিল এই শিশুই একদিন দুনিয়ার মানচিত্র পাল্টে দেবে। কিন্তু সেই মহিমার পথে তার শৈশব ছিল ভীষণ নির্মম। পিতার অকাল মৃত্যুর পর ছোট ভাই বোনদের নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করে। অর্ধাহারে, অনাহারে দিন কাটালো। শীতের রাতে আগুনের উষ্ণতা না পাওয়া, এসব ছিল তার জীবনের নিত্য সঙ্গী। বেঁচে থাকার সংগ্রামে গড়ে উঠেছিল তার কঠোর মানসিকতা। এই সংগ্রাম শুধু ক্ষুধা বা দরিদ্র ছিল না, ছিল ক্ষমতারও। সৎ ভাই বেগেদের সঙ্গে খাদ্য ও নেতৃত্বের দ্বন্দ্বে জড়িয়ে তেমুজিন তাকে হত্যা করেন। ইতিহাসবিদেরা বলেন এটাই ছিল তার জীবনের প্রথম রক্তপাত। অনেকেই এটিকে নিষ্ঠুরতা বললেও অনেকে মনে করেন এটি ছিল তার জীবনের এক মোড় ঘোরানো সিদ্ধান্ত, যা তাকে পরিণত করে এক নির্মম অথচ অদম্য নেতায়। এভাবেই শুরু হয় তেমুজিনের সেই যাত্রা, যে যাত্রা একদিন তাকে নিয়ে যাবে মানব সভ্যতার ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও ভয়ঙ্কর নাম চেঙ্গিস খানের রূপান্তরের দিকে। অল্প বয়সে তেমুজিন তার কৈশোরের প্রিয় সঙ্গিনী বর্টকে বিয়ে করেছিলেন, কিন্তু সুখের সেই সূচনা স্থায়ী হয়নি। শত্রুপক্ষ দ্রুত বর্টকে অপহরণ করে নিয়ে যায়। জীবন সঙ্গীকে পুনরুদ্ধার করার লক্ষ্যে তেমুজিন তখন সহায়তা হাত বাড়ান তার পিতার ঘনিষ্ঠ মিত্র তুগরুল খান এবং শপথে গড়া রক্তের ভাই জমুখার প্রতি। এই উদ্ধার অভিযানে তার সাফল্য মঙ্গল গোত্রের মধ্যে তাকে এক নতুন পরিচিতি এনে দেয়, একজন দৃঢ়, সাহস এবং কৌশলী নেতা হিসেবে। কিন্তু ইতিহাসের চাকা কখনো স্থির হয়ে থাকে না। ক্ষমতার বন্টনে তেমুজিন যোগ্যতার ভিত্তিকে প্রাধান্য দেন, যা ধীরে ধীরে ভাঙন ধরায় জমুখার সঙ্গে তার গভীর বন্ধুত্বকে। যে সম্পর্ক একসময় ছিল ভ্রাতৃত্বের, তার রূপ নেয় প্রতিদ্বন্দ্বিতায়, আর শুরু হয় রক্তক্ষয়ী সংগ্রাম। এই যুদ্ধ বিশ্বাসঘাতকতা এবং অটল বেঁচে থাকার সংগ্রামের মধ্য দিয়েই তেমুজিন ধাপে ধাপে রূপান্তরিত হন সেই কিংবদন্তির শাসকে, যিনি পরবর্তীকালে চেঙ্গিস খান নামে ইতিহাসে অমর হয়ে থাকবেন। আজকের এই ভিডিওটিতে আমরা অনুসন্ধান করব এক বিস্ময়কর যাত্রার কাহিনী, কিভাবে এক অবহেলিত ও পরিত্যক্ত কিশোর ধীরে ধীরে রূপ নিলেন এক বিশ্বজয়ী সম্রাট। তার সামরিক কৌশল, শাসন ব্যবস্থা,
কঠোর আইন, রহস্যময় মৃত্যু এবং সেই অদৃশ্য কবরের ইতিহাস, যা এখনও ইতিহাসবাদীদের কৌতূহল, বিতর্ক এবং গবেষণার কেন্দ্রবিন্দু। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। চেঙ্গিস খান। তিনি জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টাব্দ 1162 সালে উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার অন্তর্গত বুরখান খালুদুনের নিকটে দেনুন বলদাক নামক অঞ্চলে। ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী অনন নদীর তীরবর্তী বিস্তৃত প্রান্তরেই তার শৈশবের দিনগুলো কেটেছিল। তার পিতা ইয়েসুকেই ছিলেন এক ক্ষুদ্র গোত্রপ্রধান, আর তার মা হোয়েলুন ছিলেন দৃঢ়চেতা ও সংগ্রামী নারী। কিন্তু শৈশবের খুব অল্প বয়সেই তেমুজিনকে জীবনের নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়। শত্রুরা তার পিতাকে বিষ প্রয়োগ হত্যা করে। এর ফলে গোত্রের ভেতর রাজনৈতিক টানাপোড়ান শুরু হয়, আর অল্প বয়সী তিনি আর তার পরিবার গোত্রচ্যুত হয়ে এক প্রকার দরিদ্র ও নিঃসঙ্গতার মধ্যে পতিত হন। তখন থেকেই শুরু হয় তার বেঁচে থাকার লড়াই, যেখানে প্রতিটি দিন ছিল সংগ্রামের, প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চয়তার ভরা। তেমুজিন ছিলেন এক জটিল পরিবার থেকে উঠে আসা মানুষ। তার ছিল 6 ভাই বোন, ভাই হাসার, হাসুন, তেমুগে এবং বোন তেমুলেন। কিন্তু সবচেয়ে বড় সংঘাত তৈরি হয় সৎ ভাই বেগেদের সঙ্গে, যেখানে ক্ষমতার দ্বন্দ্ব শেষ পর্যন্ত রক্তপাতই গড়ায়। ইতিহাসবিদরা মনে করেন বেগেদের হত্যাই তেমুজিনের জীবনের প্রথম নরহত্যা। মাত্র 16 বছর বয়সে তিনি তার বাল্যপ্রেম বোর্টকে বিবাহ করে ঘরে তোলেন। যদিও জীবনে তিনি বহু নারীর সান্নিধ্য পেয়েছিল, তবুও তার 4 উত্তরাধিকার জোচি, চাকতাই, ওগেদাই ও তুলুই সকলেই বোর্টের গর্ভজাত সন্তান। বিয়ের পরবর্তী সময়ে ঘটে আরেক নাটকীয় ঘটনা। বোর্টের শত্রুপক্ষের হাত অপহৃত হলে তেমুজিন আশ্রয় নেন তার পিতার পুরনো মিত্র তুগরুল খান এবং শপথবদ্ধ ভ্রাত্য বন্ধু জমুখার কাছে। যৌথ অভিযানের মাধ্যমে বোর্টেকে মুক্ত করতে সক্ষম হন তারা। এই উদ্ধার অভিযানের পর তেমুজিনের শক্তি যেমন বৃদ্ধি পায়, তেমনি তার নেতৃত্বের ধরনও স্পষ্ট হয়ে ওঠে। মঙ্গল রীতির বাইরে তিনি নেতৃত্বের আসন বেছে নেন যোগ্যতার ভিত্তিতে, যা ছিল একেবারেই নতুন এবং ব্যতিক্রমী ধারণা। কিন্তু এই সিদ্ধান্তই বন্ধুকে পরিণত করে প্রতিদ্বন্দ্বীতে। জমুখে হয়ে ওঠেন তেমুজিনের চিরশত্রু। পরবর্তী বছরগুলোতে মঙ্গোলিয়া জুড়ে ঘটে একের পর এক যুদ্ধ। জমুখা পরাজিত হন এবং তার নিজের সেনাদের বিশ্বাসঘাতকতার মুখে পড়েন। সেই বিশ্বাসঘাতকদের জন্য তেমুজিন বেছে নেন ভয়ঙ্কর শাস্তি। তাদের জীবন্ত ফুটন্ত পানিতে সেদ্ধ করা হয়। এই নির্মম শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে ধীরে ধীরে মঙ্গল গোত্রগুলো এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে থাকে। অবশেষে আসে ইতিহাসের সেই মুহূর্ত। 1206 সালে এক মহাসম্মেলন কুরিলতাইয়ে তেমুজিনকে আনুষ্ঠানিকভাবে ঘোষিত করা হয় চেঙ্গিস খান নামে। তার পরবর্তী 21 বছরের ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে, যেখানে যাযাবর মঙ্গল গোত্র এবং মহাশক্তিধর সাম্রাজ্যের রূপ নেয়, আর তেমুজিন হয়ে ওঠেন বিশ্ববিজেতা। চেঙ্গিস খান ইতিহাসের এমন এক নাম যিনি সাম্রাজ্যের সংজ্ঞাকেই পাল্টে দিয়েছিলেন। তার শাসন বিস্তৃতি হয়েছিল চীনের পূর্ব প্রান্ত থেকে শুরু করে ইউরোপের অন্তঃস্থল পর্যন্ত। ভারতীয় উপমহাদেশে পাঞ্জাব থেকে ককেশাস ও কৃষ্ণসাগর পর্যন্ত প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল তার আধিপত্য। 1211 সালে জিন সাম্রাজ্যের বিরুদ্ধে, 1215 সালে পশ্চিম জিয়ার বিরুদ্ধে এবং 1220 সালে খোয়ারেজমের বিরুদ্ধে পরিচালিত অভিযানে প্রকাশ পায় তার ভয়ঙ্কর সামরিক শক্তি। এই অভিযানের বৈশিষ্ট্য ছিল ব্যাপক অবরোধ যুদ্ধ, নগর ধ্বংস এবং গণহত্যা। সমৃদ্ধ জনপদ মার্ভ ও ইউগেঞ্জ ধ্বংসস্তূপে পরিণত হয়।
সমসাময়িক সূত্র মতে উরগেঞ্জে 50,000 মঙ্গল সৈন্যকে নিরস্ত্র নাগরিক হত্যার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। প্রাণহারীর সঠিক সংখ্যা আজও বিতর্কিত, তবে কোটিতে পৌঁছানো মৃত্যুর অনুমান ইতিহাসবাদীদের আলোচনায় ঘুরে ফিরে আসে। চেঙ্গিস খান একবার বলেছিলেন, শত্রুকে ভেঙে ফেলা, তার নগদ ধ্বংস হতে দেখা, এই আনন্দই শ্রেষ্ঠ। এই বাক্য তার সামরিক দর্শনের প্রতিফলন। তবে তার উত্তরাধিকার কেবল ধ্বংসযজ্ঞের মধ্যেই সীমাবদ্ধ নয়, রহস্যময় কাহিনী। নানা তথ্য আজও প্রচলিত। কেউ বলেন প্রতিশোধ পরায়ণা এক রাজকন্যার হাতে আহত হয়ে মৃত্যু হয়েছিল, কেউ বলেন যুদ্ধক্ষেত্রে তীরবিদ্ধ হয়েছিলেন, আবার কেউ কারো মতে ঘোড়া থেকে পড়ে গুরুতর আঘাত পান। বয়স, শীতল আবহাওয়া ও অসুস্থতার মিলেই হয়তো তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। মৃত্যুসজ্জায় তিনি নির্দেশ দেন বিদ্রোহী জিয়া রাজ্য যেন মানচিত্র থেকে মুছে ফেলা হয় এবং তার সমাধি যেন চিরকালে অজানা থাকে। কিংবদন্তি বলে তার মৃতদেহ বহনকারী মিছিল পথের সাক্ষীদের হত্যা করে, শ্রমিকদেরও নিঃশেষ করে দেওয়া হয়। কেউ বলেন কবরের উপর দিয়ে নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কেউ বলেন অসংখ্য ঘোড়া হাঁটিয়ে